সিনেমা কিংবা যাত্রা প্রত্যেকটা ফর্মেই আমরা একটা কোথাও যেখানে নায়ক নায়িকা কেন্দ্রিক গল্প থাকে সেখানে আমরা একটা জুটির সন্ধানে থাকি এবং কোথাও কোথাও আবেগতাড়িত হয়ে আমরা তুলনা করি, কখনো উত্তম সুচিত্রা কিংবা প্রসেনজিৎ ঋতুপর্ণা বা ইত্যাদি ইত্যাদি। তো আমি কোনো রকম কোনো তুলনায় যাচ্ছি না, কিন্তু যারা মোটামুটি অল্প বিস্তর যাত্রা দেখেন বা খোঁজখবর রাখেন তারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে যাত্রার অন্যতম কিংবদন্তি শব্দটা প্রয়োগ করলে খুব একটা ভুল আমি করব না, জুটি সমতাদি এবং দাদা। তো আমি আমার বেশি কিছু বলবো না, আমি শুধু একটাই প্রশ্ন করব যে এবছর কি পালা আপনারা নিয়ে আসছেন এবং কেন মানুষ আপনাদের জন্য অপেক্ষা করবে প্যান্ডেলে আপনাদের জন্য? আমি আগে বলে নিই জুটির প্রসঙ্গে। জুটিটা হলো পাবলিকের যদি ভালো লাগে কোনো একটা প্লেয়ারকে দেখতে, যে এই হিরো এই হিরোইন ভালো ভালো প্রোডাকশন যায় তাদের কাছে, তার এক্সপেক্ট করে পরের বছর এই জুটিটা আরো ভালো প্রোডাকশন আসবে। কিন্তু এই যে জুটির ক্ষেত্রে উত্তম সুচিত্রা, প্রসেনজিৎ ঋতুপর্ণা, অমিতাভ জয়া, এগুলো আমার কাছে খুব হাস্যকর লাগে। কেন লাগে? উত্তম সুচিত্রা যদি কোনো জুটি, আমরা যদি যাত্রার দুটো ছেলে মেয়ে ভাবি যে আমি উত্তম সুচিত্রা, তাহলে আমাদের মতো বোধহয় এই মুহূর্তে মূর্খ আর কেউ নেই। উত্তম সুচিত্রাও ভাববো না, অমিতাভ জয় ভাববো না, ধর্মেন্দ্র হেমাও ভাববো না, নবনীল সমতা। এইটাই আমাদের ভালো লাগলে এটাই যথেষ্ট, তার জন্য জুটি লাগে না, মানে কোন কম্পারিজনে জুটি লাগে না যে ফিল্মের অমুক জুটি তমুক জুটি লাগে। আসলে তুলনা টানতে গেলে যাত্রাতেও তো এর আগে অনেক জুটি ছিলেন এবং যখন যাত্রা রমরম করে সত্যি অনেক শো হতো। আসল কথা জুটি তো মানে আমরা নিজেরা শিল্পীরা তৈরি করে না, এটা ধরুন একজনের সাথে একজনকে নেওয়া হয়। এইবার হচ্ছে মানুষের অ্যাকসেপ্টেন্স, দর্শকই আসলে ঠিক করে দেয় যে এদের দুজনের কেমিস্ট্রিটা ভালো লাগছে, এদের দুজনকে একসঙ্গে দেখতে ভালো লাগছে, সেটা পর্দার ক্ষেত্রেই হোক বা মঞ্চের ক্ষেত্রেই হোক। আরেকটা কথা আছে, যদি কখনো বলা হয় যে এই দেখো উত্তম সুচিত্রা ফিল্মে ছিল, সমতা নবনীল সেরমা বা প্রসেনজিৎ ঋতুপর্ণা, এইটা যদি আমরা হজম করি বলে সেটা আমাদের লজ্জা, আমাদের নির্বুদ্ধিতা, মানে নির্বোধের পরিচয় আমার মনে হয়। কেউ কিছু মনে করবেন না, এটা আমার মতামত। আমাদের এই বছরের পালা হলো সন্ধ্যাতারা অপেরায় আমরা আছি, সন্ধ্যাদ্বীপ অপেরায় আছি। আমাদের প্রোডাকশনের নাম হলো কাজল লতায় কাল কেউটে। আর কেন আমাদের জন্য অপেক্ষা করে থাকবে? তার কারণ আগের বারও আমরা প্রত্যেকবারই চেষ্টা করি একটু গল্পের যে কন্টেন্টটা সেটা একটু অন্যরকম, প্রত্যেকবারের থেকে প্রত্যেকবার আলাদা করতে, যাতে একবারের সাথে অন্যবারের কোনো মিল না থাকে। আর তার মধ্যে মানে আশেপাশে যা হচ্ছে সেই সমস্ত ঘটনাকে তুলে ধরার এবং সহজ করে গল্প বলা, যেটা মানুষ বুঝতে পারবে, এবং তার মধ্যে কিছু মেসেজ থাকা সমাজের প্রতি, যেটা আমার মনে হয় যে প্রত্যেক শিল্পের একটা দায়বদ্ধতা থাকে। তো আমাদেরও সেরকমই একটা প্রোডাকশন হতে চলেছে। পুরোটা তো বলবো না, বা পুরোটা বলে দিলে সেই সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। চমক আছে আমাদের নির্দেশক পল্লব মুখার্জি, এবং উনি এই পালার একটা মুখ্য চরিত্র অভিনয় করছেন, নেগেটিভ চরিত্রে, মানে ভিলেন যাকে বলা হয়। তা আমাদের দুজনের সঙ্গে, এই জুটির সঙ্গে পল্লব মুখার্জির উপস্থিতিটা আরো চমক এনে দেবে। আর আমাদের পালাকারের নাম হলো পঞ্চম বেদ। তা আশা করছি এবারের প্রোডাকশন গতবারের প্রোডাকশনকেও ছাপিয়ে যাবে, ভালো লাগবে। আমার কাছে নবনীলদা তো দীর্ঘদিন যাত্রার সঙ্গে যুক্ত এবং থিয়েটারের সঙ্গে যুক্ত, রাদার অভিনয়ের সঙ্গে। সমতাদির কাছে আমার একটা প্রশ্ন, সমতাদিকে অনেক দর্শক বিভিন্ন ফর্মে, টেলিভিশনে, সিরিয়ালে প্রচুর দেখেছেন। তো সেই জায়গা থেকে, টেলিভিশনের জায়গা থেকে বেরিয়ে এসে এই যে দীর্ঘদিন যাত্রাতে সাকসেসফুলি অভিনয় করা, তো এই চ্যালেঞ্জটা কতটা এনজয় করেন বা কতটা এইটাকে ওভারকাম করেন কিভাবে, সে বিষয়ে যদি দু একটা ছোট টিপ দেন যারা একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে আসতে চান তাদের জন্য। বিষয়টা কঠিন, তার কারণ প্রত্যেকটা কাজই কঠিন, কারণ দুটো না সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম। ওটা ক্যামেরার সামনে অভিনয়, ওটার একরকম অন্যান্য জানতে হয়, মানে টেকনিক্যাল কিছু বিষয় জানতে হয়। সেরকম মঞ্চেরও তো একটা টেকনিক্যাল বিষয় রয়েছে, হ্যাঁ, তো মঞ্চেরও তার একটা আলাদা নিজস্বতা রয়েছে। তো এগুলো সবই শেখার বিষয়। এটা শিখে করতে হবে, না শিখে করলে, মানে না শিখে এটা করা যাবে না। মানে আমিও যখন প্রথম এসেছিলাম আমার কিন্তু প্রথমে বেশ কঠিন লেগেছিল, কিন্তু আমার যেহেতু ভালো লেগেছিল সেই জন্য আমার মধ্যে সেই জেদটা তৈরি হয়েছিল যে আমি শিখে নেব। তো এবার করতে করতে আমি বিষয়টা কিছুটা শিখেছি, পুরোটা তো এখনো শিখতে পারিনি বা শেখার কোনো শেষ নেই, কিছুটা শিখতে পেরেছি। কিন্তু শিখে নিতে হবে, মানে যারা তোমরা নতুন আসবে, মানে আমি এটা
ইয়ে করার জন্য বলছি না, মানে সকলকে ওয়েলকাম, আসো, খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা জগৎ। আর এটা তো আমাদের আদি শিল্প, সকলে না এগিয়ে এলে কি করে এই শিল্পটা বেঁচে থাকবে, এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই, অভিনেতা অভিনেত্রীদেরই। তাই নতুনদের অনেক ওয়েলকাম, নতুনরা এগিয়ে এসো, কিন্তু এসে কিন্তু একটুখানি সত্যি মন দিয়ে কাজটা কিন্তু শিখতে হবে, সেইটা বলবো। অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিশেষণ দিতে পারি এই মুহূর্তে যাত্রার জেন্টেলম্যান জুটি যদি আমি বলি অন্যতম, সেটা হচ্ছে নবনীলদা এবং সমতাদি। থ্যাংক ইউ সো মাচ। অভিরাজ দা, এই যে টেলিভিশনে অভিনয় করা বা সিনেমাতে অভিনয় করা, একটা আপনি শীততাপ নিয়ন্ত্রিত মেকআপ রুমে বসে আছেন, সেখানে পাঠ পড়ে নিজেকে প্রিপেয়ার করে শট দিয়ে আবার এসে মেকআপ রুমে চলে এলেন, কিন্তু যাত্রাতে এই যে একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে জার্নি, সেখানে একটা নতুন ক্লাইমেট, সেখানে অ্যাডাপ্ট করে অভিনয় করা, আবার সেই মঞ্চে একটু কম হলে চলবে না, মানুষকে হাসাতে হবে, কাঁদাতে হবে, লাফালাফি, মারামারি, গান, তো এইটা কতটা চ্যালেঞ্জিং এবং অভিনেতাদের উদ্দেশ্যে টেকনিক্যালি আপনি কিভাবে বিষয়টাকে বোঝাবেন? ভেরি গুড কোয়েশ্চেন ফ্রম ইয়োর সাইড। যাত্রা যেটা পজিটিভ দিক প্রত্যেকটা মিডিয়াতেই আছে, আবার সামান্য নেগেটিভ দিকও আছে, যেটা ছবি আর সিরিয়ালের নেগেটিভ দিক। পজিটিভ দিক তো যেটা বললেন যে অনেকটা রেস্ট পাওয়া যায় বা অনেক পরিকল্পনা মাফিক হয়, 19-20 হলে আবার সেটাকে রিটেক করা যায়, এটাকে সবাই জানে। কিন্তু ছবি আর সিরিয়ালের প্রস্তুতিটা খুব কম। যাত্রা যেমন 1 মাস 1.5 মাস রিহার্সাল হয়, আর আমরা মোমেন্ট উই গেট টু স্টার্ট, যে একটা যাত্রা মঞ্চস্থ হওয়া শুরু হয় বিভিন্ন জায়গা থেকে, শুরুটা একটু হয়তো মানুষ অ্যালার্ট থাকে, মানুষ বলতে অভিনেতা অভিনেত্রীরা অ্যালার্ট থাকে, কিন্তু ওয়ান্স ইট গেট স্টার্টেড সাকসেসফুলি, ইফ ইট গেটস মুভিং সাকসেসফুলি, তখন কিন্তু অভিনেতা অভিনেত্রীরা সেই কনফিডেন্সটা পায়। মানুষ তো যে কোনো কাজ যদি কনফিডেন্টলি করতে পারে সেটা ভালোই রিফ্লেক্ট করে। অভিরাজ দা, এবছর আপনার পালার নাম কি এবং আপনি কেন মানুষ আপনার পালার জন্য অধীর আগ্রহী থাকবেন যে অভিরাজ অভিনীত পালাটি এবছর বুক করতে হবে? এবছর আমার পালাটির নাম হচ্ছে রিফিউজি নাম্বার 1, তাপস দাস মহাশয়ের দল, প্রযোজক তাপস দাস মহাশয়ের, অঞ্জলি অপেরা থেকে। এর প্রধান কয়েকটি কারণ হচ্ছে, এর গল্প লেখা হচ্ছে ডক্টর অরূপ ঘোষ মহাশয়ের, খুব সুন্দর গল্প, আমরা জানি, আমরা ভীষণ রোমাঞ্চিত গল্প নিয়ে, এবং তার উপর চম্পা হালদার, মানে উনি ডিরেকশন দিচ্ছেন, তো ভাবা যায় না। আমরা তো মানে উই আর অ্যাবাউট টু স্টার্ট দ্য রিহার্সাল, আমরা শুরু করব ভেরি সুন, খুব তাড়াতাড়ি শুরু করব। সো আমরা সবাই খুব এনথুজিয়াস্টিক এইবার, যার কারণে মানুষ আসবে দেখতে। গল্পের মধ্যে এমন রোমাঞ্চকর জায়গা আছে যেখানে আমার ভেতরের কিছু স্ট্রেংথ বা প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের স্ট্রেংথটাকে খুব প্রকটভাবে তুলে ধরা হবে মঞ্চে, যেইটা মানুষ খুব এনজয় করে আই গেস। বা আমার যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা, খুব বেশি যাত্রা করিনি কিন্তু কিছু বছর তো করেছি, আমরা সেটাকে খুব ফিল করি যে আমার স্ট্রেংথগুলো যদি মঞ্চে ফ্রুটফুল হয়, সাফল্য পায়, তাহলে মানুষের সঙ্গে এই অভিনেতা অভিনেত্রীদের দর্শকদের সঙ্গে একটা যোগ সাধন তৈরি হয়, যেটা থেকে একটা দারুণ রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হয়, যেটাই সাফল্য এনে দেয়। থ্যাংক ইউ অভিরাজ দা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যাত্রাতে যারা বীণা দাশগুপ্তকে দেখেননি, যারা জ্যোৎস্না দত্তকে দেখেননি, বা এই নামের লিস্টে অনেক দীর্ঘ হতে পারে, আমি সেটা দীর্ঘ করছি না, রুমা দাশগুপ্তকে কিন্তু তারা দেখেছেন অনেকে। তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, রুমা দাশগুপ্ত আমার সঙ্গে আছেন, এবং এবছর উনি কি যাত্রা করছেন এবং কিভাবে যাত্রার সাথে আছেন ওনার মুখ থেকে শুনে নেব। আমি 44 বছর ধরে যাত্রার সঙ্গে জড়িত, আমার রক্তে মিশে আছে যাত্রা, যাত্রা আমার আরেক মা। আমার এবছরের পালা শ্রী চৈতন্য অপেরা পরিবেশিত শ্যামলা গায়ের পাগলি মেয়ে, তাতে আমার ডিরেকশন আছে। আমি এই নিয়ে 5টা ডিরেকশন দিচ্ছি, প্রতি বছরই হয় কিন্তু এবছর 5টা ডিরেকশন দিচ্ছি। আমার গল্পের মধ্যে যেটা আপনারা পাবেন খুঁজে নতুনত্ব, সেটা যদি এখনই প্রকাশ করে দিই তাহলে ভালো লাগবে না, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের, আমার গল্পের মধ্যে বাবলি ভট্টাচার্যের লেখা 3টে জায়গায় আপনার নতুনত্ব পাবেন। 3 ঘন্টা যাত্রার মধ্যে 3 জায়গায় একটা নতুনত্ব খুঁজে পাবেনই আপনারা, একটু কথা দিচ্ছি। এবং আপনাদের এই যাত্রাপালা ভীষণ ভীষণ ভালো লাগবে, সেটা আমি কথা দিচ্ছি। দিদি, ত্রিদীপ ঘোষ নেই, কুমার কৌশিক নেই এখন আমাদের মাঝখানে, সুতরাং যারা যাত্রার অভিভাবক সেই জায়গায় আপনার দায়িত্ব এখন অনেক বেশি, সেটা আপনি মানুন বা নাই মানুন, তো তাদের দাবি আপনার কাছে অনেক বেশি। তো সেই দাবিটা মিটিয়ে নিজে এখনো ডিরেকশন দেওয়া, এখনো অভিনয় করা এবং ছোটদেরকে উদ্বুদ্ধ করা, অভিনয়ের ওয়ার্কশপ কন্ডাক্ট করা,
তাদেরকে কখনো বকা, তাদেরকে কখনো শেখানো, এগুলো কিভাবে ম্যানেজ করেন এই স্টেজে এসেও? সব তোমাদের ভালোবাসা, দর্শকদের ভালোবাসা যখন আমার কাছে থাকে তখন আমি সব কিছু জার করে দিতে পারি। আমার ভেতরে একটা অদ্ভুত পাওয়ার এসে যায়। আর যেদিন দর্শকরা আমাকে ভালোবাসবে না, তোমরা আমাকে ভালোবাসবে না, সেদিন আমি নিস্তেজ হয়ে আবার পড়ে যাব, আর আমায় ফিরে পাবে না। যতদিন তোমরা আছো আমার পাশে ততদিন আমি থাকবো, ততদিন বেঁচে থাকবো আমি তোমাদের মধ্যে। অনেক ধন্যবাদ দিদি, আপনার শেষ কথাগুলো একটু শোক বিহ্বল হয়ে যাওয়ার মতো, কিন্তু আমরা জানি আপনি সুস্থ থাকবেন এবং এভাবে অনেক কাজ করবেন এবং আমরা সেই আপনার কাজ দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ। আমার সঙ্গে আছেন কাকুলি চৌধুরী, যাত্রার অভিনেত্রী। তো আমি শুধু একটা ছোট্ট গল্প বলবো, অ্যাঙ্কারদের বেশি কথা বলতে নেই, কিন্তু এটা বলার লোভ সামলাতে পারছি না। থিয়েটারের একজনের সঙ্গে গল্প হচ্ছিল, টেলিভিশনে অভিনয় করেন, থিয়েটার করেন, আমার বন্ধু। তা কথা হতে হতে আমাকে একটা ক্লিপ পাঠিয়ে বলল যে দেখ, অভিনয় যদি করতে হয় এটাই অভিনয়। ক্লিপটা খুলে দেখলাম কাকুলিদি বলছি, কাকুলিদির একটা ক্লিপ, হেঁটে হেঁটে পিছনে রস্টাম্পে উঠছেন, কথা বলছেন, অভিনয় করছেন, সোলো, মঞ্চে কেউ নেই, একাই অভিনয় করছেন। অবশ্যই অনলদা ছিলেন, কিন্তু সেই সময় মঞ্চে ছিলেন না, সিনে। তো এখন এই মুহূর্তে যাত্রা যারা করছেন একেবারে প্রথম সারির এবং অভিভাবকের জায়গায় যারা আছেন তার মধ্যে কাকুলিদি অন্যতম। এবছর দিদি কি যাত্রা করছেন, নাম কি, কোন দলে করছেন, এবং কেন মানুষ অধীর আগ্রহে থাকবে আপনাদের যাত্রার জন্য, আপনার এবং অনলদার? হ্যাঁ, আমরা আছি নিউ অগ্রগামী যাত্রা কোম্পানিতে, অগ্রগামী যাত্রা সংস্থা। আমাদের অগ্রগামী খুব নামকরা দল, প্রতিষ্ঠিত দল, গৌতম নন্দী মহাশয় এটার প্রযোজক। তো আমরা আছি দ্য নিউ অগ্রগামী যাত্রা কোম্পানি। এখানে আমরা এই বছর নিয়ে আমাদের 4 বছর হচ্ছে। আমরা আসছি, আমাদের এই বছরের যাত্রাপালা যেটা শুরু হবে দুর্গাপুজো থেকে, সেটা হচ্ছে অনেক আঘাত বয়েছি এ বুকে, অপমান আর সয়নি, রাত্রি শেষের প্রহর গুনেছি তবু শেষ দেখা হয়নি। মানে আমাদের যাত্রাপালার নাম শেষ দেখা হয়নি। শেষ দেখা হয়নি নিয়ে আমরা দুর্গা ষষ্ঠী থেকে বেরোবো। আর কেন মানুষ যাত্রাপালা অধীর আগ্রহে অপেক্ষা করছে জানি না, চেষ্টা করেছি সততা নিয়ে। আমি আর অনল, আমার 28 বছরের জুটি রান এবছর শুরু হচ্ছে। তো 28 বছর ধরে, প্রথম 2 বছর ছাড়া, প্রথম 2 বছর মাননীয় শ্রী উৎপল রায়ের নাটকে আমাদের পথ চলা শুরু হয়েছিল, এবং 2 বছর পর থেকে অনলই আমাদের নাটকটা লেখে এবং আমরা দুজনে মিলে ডিরেকশন দিই। তো আমরা দুজন মিলে এই কাজটা করতে বড্ড ভালোবাসি, মানে এটা ছাড়া আমরা আর কিছু পারি না। তাই আমরা চেষ্টা করি ভালো কাজ করতে, মানুষ প্রত্যাশা করে, তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরাও দায়বদ্ধ এই কাজটা ভালো করে করার জন্য। দিদি, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অনলদা এবং আপনি দুজনেই প্রথম সারির অভিনেতা এবং অত্যন্ত সফল অভিনেতা অভিনেত্রী। তো কোথাও একসঙ্গে এই যে জুটিতে কাজ করছেন, কোথাও একটু ইগো ক্ল্যাশ বা কোথাও ক্রিয়েটিভ থটের জায়গায় কোথাও একটা কনফ্লিক্ট, এই জায়গাগুলো কি হয় না? না এটা কি টেকনিক্যালি ওভারকাম করে যেতে হয়, মানে কনসিয়াসলি? হ্যাঁ, একদম না, একদম না। 28 বছর ধরে আমার আর অনলের জুটিতে তর্ক বিতর্ক তো নিশ্চয়ই হয়। তর্ক না থাকলে ভালো কাজ হতে পারে না। হয়তো ও একটা জায়গা বললো, আমি লেখার পর আমাকে সবসময় আমরা দুজনে আলোচনা করি, হয়তো কোন সেই জায়গাটা আমার মনে হলো যে না, এটা ভালো লাগছে না, বা আমি বললাম, ও হয়তো বললো যে না না এটা চলবে না। কিন্তু এটা নিয়ে আমাদের মধ্যে ভালো কাজের জন্য তর্ক হয়, কিন্তু ইগো ব্যাপারটা আমাদের মধ্যে কোনোদিন আসেনি, যার জন্যই আমরা আজও চলছি এবং মানে মানুষের কথায় আমরা সফল জুটি। কারণ সত্যি ইগো থাকলে কোনো ভালো কাজ তো করা যায় না। আমার আর অনলের মধ্যে কোনো ইগো নেই, আমরা দুজনেই খুব ক্রিয়েটিভ, আমরা দুজনেই মন থেকে অন্তর থেকে দুজনে আলোচনা করে কাজটা করি, দুজনে ভালো মন্দ সবসময় নিজেদের মধ্যে শেয়ার করে কাজ করি। ও বললো বলে আমি নেবো না, আমি বললাম বলে ও নেবে না, এরকম ধরনের বাজে ইগো আমাদের মধ্যে কোনোদিন নেই, ছিল না, আর ভাগ্যিস ছিল না। তাই আমরা 28 বছর এখনো চলছি এবং আরো যতদিন যাত্রায় অভিনয় করব, যতদিন শরীর স্বাস্থ্য মন গলা সবটা দেবে এবং ঈশ্বর যদি তুলে না নেন সময়ের আগে, তাহলে আমাদের কোনো ইগো আমাদের সম্পর্ক বা আমাদের জুটি ভাঙতে পারবে না। দিদি, তাহলে মানুষ কিভাবে আপনাদেরকে মনে রাখবেন? কাকুলি অনল জুটি না অনল কাকুলি জুটি? না দেখুন, সেই অর্থে অফিসিয়ালি টপ আমি এটা সবসময় ইয়ার্কি মেরে বলি, কি রে অনলের নাম আগে বলছে কেন, আমি তাহলে আজকে অভিনয় করবো, এটা মজা করার জন্যই বলি। কিন্তু জেনারেলি কাকলি অনল খুব কম জায়গায় বলে, অনল কাকুলি বলে, কিন্তু সেটা নিয়ে আমার একটু দুঃখ হয় না। অনল কাকুলিতেই আমি অভ্যস্ত হয়ে গেছি, কারণ আমি জানি অনল কাকুলি বললেও আমি জানি আমার নাট্যকার অনল চক্রবর্তী যে নাটকটা লিখবে তাতে সবাইকে সুন্দর মালার মতো একটা কাজ দেয়, কিন্তু আমি জানি যে অনল আমার জন্য একটা শ্রেষ্ঠ ক্যারেক্টার প্রত্যেক বছর লিখে দেবে, সেজন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। খুব ভালো থাকবেন দিদি। থ্যাংক ইউ।
আমার সঙ্গে আছেন এই মুহূর্তে যাত্রার কিংবদন্তি অভিনেতা অনল চক্রবর্তী। দাদা বলছি, প্রথমে জেনে নিই যে এবছর আপনার কি পালা নিয়ে আসছেন আপনি, এবং আর্টিস্ট কে কে আছেন আপনি ছাড়াও? এই 1431 বঙ্গাব্দে আমাদের নতুন যাত্রাপালা শেষ দেখা হয়নি, আর অবশ্যই 28 বছর ধরে আমরা অভিনয় করছি। আমি আর কাকলি তো থাকছি লিডে, কাকলি চৌধুরী। এছাড়া আরও রয়েছে নবাগত কিছু থিয়েটারের শিল্পীদের নিয়ে একটা নতুন ভেঞ্চারে নামতে চলেছি। গত বছর অনেক নতুন অভিনেতা অভিনেত্রী ছিলেন এবং আমরা খুব সাকসেসফুল। তাদের মধ্যে অনেক ভালো প্রতিভা আছে, সেই প্রতিভার বিকাশ যাতে আরও ঘটে সেই জন্য চেষ্টা চালিয়ে যাব। দাদা একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে ত্রিদীপ বাবু নেই, কুমার কৌশিকও নেই, তো এই মুহূর্তে যাত্রায় আপনাকে অভিভাবক হিসেবে অনেকেই দেখতে চান এবং সেটা আপনিও জানেন। তো সেই জায়গা থেকে নতুন শিল্পীদেরকে একটু তুলে ধরা বা তাদেরকে একটু জায়গা করে দেওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে ভাবছেন বা আপনি কিভাবে তাদেরকে অ্যাকোমোডেট করছেন? মানে আমি তো সবসময় নতুনদের আগে প্রায়োরিটি দিই। আমার নাটকে বিশেষ করে, যদিও আমি আর কাকলি সেন্ট্রাল ক্যারেক্টার করি, কিন্তু নায়ক নায়িকা তো আমরা করছি না। এখন তো আমরা চরিত্র অভিনেত্রী হিসেবে প্রজেক্টেড হচ্ছি। আর যারা নতুন আসছে তাদের আমরা প্রচুর স্কোপ দিই। বিশেষ করে আমি আমার নাটক লিখি সবসময়। আমাদের টিমে যে নতুন ছেলেমেয়েরা আসছে তারা গত বছরে খুব ভালো সাড়া দিয়েছে, মানুষের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। আগামী দিনেও আমার চেষ্টা থাকবে তাদের আরো বেশি করে প্রজেক্ট করার। দাদা একটা জিনিস খেয়াল করেছি আমরা, যে যাত্রাতে একটু রস্টামকে অন্যভাবে ব্যবহার করা, অন্য ধরনের ফরমেশন, অন্যভাবে মঞ্চের ক্রাফটিং, এইগুলো আপনার প্রোডাকশনে বিভিন্ন সময় উঠে এসছে। তো সেটা কি আপনি সচেতনভাবে করেন? একেবারেই সচেতন। মানে মানুষের চোখ একরকম দেখতে দেখতে একটু একঘেয়ে হয়ে যায়, সেখান থেকে একটু আলাদা। যেমন মাইকের সেট যে অবস্থানগুলো, সেগুলোকে আমি একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এতদিন। এবং মঞ্চে রস্টাম্পের যে ব্যবহার, সেই রস্টাম্পের ব্যবহারটা আমি বিশেষত আমার এই যাত্রায় বলুন কিংবা নাটকে বলুন, আমি যাকে আমার গুরু বলে মানি, বিখ্যাত একজন নাট্য ব্যক্তিত্ব উৎপল দত্ত সাহেব, আমি তার মতো করেই চেষ্টা করি আমার মঞ্চটা তৈরি হয়। তবে কি বলুন তো, মানে বেশি বহন করে নিয়ে যাওয়া তো সব জায়গায় সম্ভব না, সেই জন্য একটুখানি আমাদের সংকুচিত করতে হয়, কিন্তু চেষ্টা করি প্ল্যাটফর্মটাকে অন্যভাবে ইউজ করতে। এবছর যেমন আমার একটা মঞ্চটা অন্যভাবে, মানে যতটা ওয়াইড করা যায় সেটার একটা চেষ্টা আমি রাখছি। দাদা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নিজেই পালা রচনা করেন, তো সেক্ষেত্রে আমরা যাত্রায় সাধারণত একটা দেখি গুড ভার্সেস ইভিল, কোথাও নায়ক এসে নায়কোচিত ভঙ্গিতে ভিলেনকে মেরে দিলেন এবং সে একটা পারিবারিক গল্প থাকে। ঐতিহাসিক গল্প তো এখন অনেক কমে যাচ্ছে, কিন্তু আপনার গল্পে আমরা দেখেছি টেরোরিজমের কথা বলা হয়েছে, আপনার গল্পে সাহিত্যিক, জার্নালিস্ট, সমাজ পরিবর্তনের কথা, কোথাও থিয়েটার যেই সুরে কথা বলে সেটা কিন্তু যাত্রাতে রিফ্লেক্ট হচ্ছে আপনার পালাতে বারবার। সেটা নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে, কিন্তু এই নিয়ে আপনার কি বক্তব্য? না দেখুন, যে সময় যেভাবে এগোচ্ছে তাতে সমসাময়িক হতে গেলে পরে এগুলোর উপর বেশি আলোকপাত করা দরকার। কেননা আজকের যে জেনারেশন যারা যাত্রা দেখতে আসবে তাদের সঙ্গে কিন্তু আজ থেকে 40 বছর আগের জেনারেশনকে মেলানো চলবে না। সময়ের বদল হয়েছে। পরিবারের এখন আগে যেমন একান্নবর্তী পরিবার ছিল, এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে, এখন মানুষের ফার্স্ট লাইফ এসছে। তাই অতএব সমস্ত ব্যাপারটার ভেতরেই একটা সমসাময়িকতা না এলে আমরা কিন্তু বর্তমান প্রজন্মের দর্শকের কাছে পৌঁছতে পারবো না। দাদা আমি একেবারে শেষের দিকে, তো যাত্রার আমরা যতই বলি এগিয়ে যাক বা বাংলা সিনেমার পাশে দাঁড়ান আপনারা, এই কথাগুলো যখন আমরা বলি এটা তো খুব সত্যি কথা যে একটা শিল্প যখন তার টেম্পো নিয়ে চলে, যখন তার স্ট্রেংথের উপরে ভিত্তি করে চলে, তো তখন তাকে এই কথাগুলো বলতে হয় না যে আমার গান শুনুন কিংবা আমার পাশে দাঁড়ান বা এগিয়ে চলছে। তা আমি সব মিলিয়ে বলবো বর্তমানে যাত্রার অবস্থানটা কোন জায়গায় এবং এখান থেকে কিভাবে সত্যিই যাত্রা একটা প্যারালাল ইন্ডাস্ট্রি হিসাবে অভিনয়ের আঙিনায় মাথা তুলে দাঁড়াতে পারে, সে বিষয়ে যদি আপনি একটা পর্যবেক্ষণ আপনার মতো করে দেন। না দেখুন, যাত্রা তো একটা স্পেশাল প্ল্যাটফর্ম তো আছেই। আজকে দীর্ঘদিন ধরে ভগবান শ্রী চৈতন্যের সময় থেকে যাত্রার যে ধারাবাহিকতা চলছে, সে ধারাবাহিকতা প্রতি মুহূর্তেতেই একটা করে বিবর্তিত হয়ে এসছে এবং আজকে একটা মডার্ন ফরম্যাটে এসছে। এবং আমার মনে হয় নাট্য ভাবনার মধ্যে, চরিত্রের ইমপ্লিমেন্টেশনের মধ্যে, অ্যাক্টিংসের ভেতরে অনেক বেশি স্বাভাবিকতা, অনেক বেশি আধুনিকীকরণের প্রয়োজন। তা না হলে কিন্তু যাত্রা পিছিয়ে যাবে। আর যাত্রা চিরকাল তার গতি নিয়ে ছিল, আজও আছে এবং ভবিষ্যতে আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ দাদা, অনেক ভালো থাকুন। আর ভালো থাকলে তো কাজ আমরা দেখতেই পাবো। এই মুহূর্তে যাত্রা জগতের
প্রথম সারির অভিনেতা যারা, তার মধ্যে একেবারে প্রথমের দিকে যার নাম আর বলার অপেক্ষা রাখে না, কুমার অনুভবদার সঙ্গে আছি। অনুভবদার বছর আপনার কি যাত্রাপালা আসছে এবং দর্শকদের জন্য কি বলবেন? নমস্কার, সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। রথযাত্রা একটা যাত্রার সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আজকে আমাদের যাত্রাপালার নাম অনেকদিন আগে অ্যানাউন্স হয়েছে, আজকে শুভ মহরত হলো নিউ আনন্দলোক অপেরার। এবার আমাদের যাত্রাপালা মঞ্জিল ব্যানার্জি রচিত এবং নির্দেশিত। আমি আছি, কুমার অনুভব, দীপিকা আছে, চন্দন হাটি আছে এবং আরো অনেক নতুন শিল্পীরা আছে। আমাদের এই বছরের যাত্রাপালা আমি বাংলার ভক্ত নিউ আনন্দলোক অপেরার এই বছরের যাত্রাপালা। গত বছর আমাদের যাত্রাপালা সুপারহিট হয়েছিল এবং তার আগের বছরে সুপারহিট হয়েছিল। আশা করছি এবারও আমরা মানুষের মনোরঞ্জন করার চেষ্টা করব। অনুভবদা, এখন তো এই কদিন আগেও দেখছিলাম বেশ কয়েকটা মেগাতে কাজ করছেন, ভালো ভালো ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো চলার মতো ক্যারেক্টার চলবে এবং তারা আপনার উপরে ভরসা করেন বলেই আপনাকে কাস্ট করেন। তো সেই জায়গা থেকে আবার এই যে যাত্রা রিহার্সাল শুরু হবে সেখানে এনগেজ হয়ে যাওয়া, তারপরে আবার যাত্রা নিয়ে বেরিয়ে যাওয়া, এদিকে যদি কল টাইম থেকে টালিগঞ্জে, কিভাবে এগুলো হ্যান্ডেল করছেন? অ্যাকচুয়ালি কি হয়, আমি এটা আমার সৌভাগ্য যে যারা সিরিয়ালের প্রোগ্রামার, অনেক বড় বড় প্রোগ্রামার, অনেক বড় বড় হাউস, যারা আমার ওপর প্রচন্ড আমার অ্যাক্টিংটার উপর নির্ভরশীল এবং তারা চেষ্টা করে কোনো একটু অন্য ধরনের ক্যারেক্টার আসলে, যেটা খুব সহজ ক্যারেক্টার নয়, সেই ক্যারেক্টারগুলো আসলে আমাকে দিয়ে করানোর। আমিও চেষ্টা করি সব সময় যে অনেক দিন ধরে টিভিতে থাকার থেকে, মানে পিছনে কাকা বাবা হয়ে, ওই মানে বলতে গেলে ওই সিরিয়ালের ফার্নিচার হয়ে না থেকে সেই ক্যারেক্টারটা এমন আসবে যেটা 5 দিন 7 দিনের জন্য আসুক, কিন্তু সেই ক্যারেক্টারটার মধ্যে একটা বড় টুইস্ট থাকে, বড় কাজ করার একটা জায়গা থাকে। সেই সব জায়গা যখনই আসে তখন প্রোগ্রামাররা আমাকে ডাকেন এবং আমিও সেই সুযোগটা পাই কাজ করার, সেজন্য আমার খুব ভালো লাগে। এবং তারা, আমি বলছি, স্টার জলসা, জি বাংলা, এরা সবাই আমার ডেটের সঙ্গে প্রচন্ড অ্যাডজাস্ট করে। এরকম হয় যে এখন জানেনই যে কোনো জায়গাতে 10 ঘন্টার নিচে কাজ করা যায় না, কিন্তু আমার অনেক সময় এরকম হয় যে সকাল 8টায় আমার শুটিংয়ে কল টাইম দিয়েছে, কিন্তু 2টোর মধ্যে প্যাক আপ করে আমাকে ছেড়ে দিয়েছে। এরকম অনেক জায়গায় হয়েছে এবং দেয় তারা। আমি ওইটুকু সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারি, কাজটা শেষ করার চেষ্টা করতে পারি, সেই জন্য ওরা আমাকে সুযোগটা দেয়। অনুভবদা, এই যে টেলিভিশনে অভিনয় করা বা সিনেমাতে অভিনয় করা, আপনি প্রচুর করেছেন চরিত্রে এবং এখনো করছেন। তো সেখানে কোথাও একটা এসি মেকআপ রুমে বসে পাটটা পরে নিয়ে ড্রেসার ড্রেস দিলেন, মেকআপ আর্টিস্ট মেকআপ করে দিলেন, কাজ করলেন, প্যাকআপ হলে বেরিয়ে এলেন। কাট্টু এই যে যাত্রার যে কঠিন বাস্তবটা, একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল, সেখানে কোনো নিয়ারেস্ট হোটেলে থাকা, শো টাইমে চলে যাওয়া, নতুন একটা আবহাওয়া, আপনার মেনটেনেন্স, আপনি খুব ফিটনেস ফ্রিক, তো এই ওয়ার্কআউট, খাওয়া দাওয়া, ডায়েট, এই সব মিলিয়ে দুটো জায়গা তো দুরকম। তো আপনি তারপরেও যাত্রাটা করছেন, এটা কিভাবে, মানে মাইন্ড মেকআপটা কিভাবে করেন? এটা কিছুই না, নিজেকে ফিট রাখার চেষ্টা করি, ডায়েটটা সেরকম ভাবে নেওয়ার চেষ্টা করি। আর সবচেয়ে যেটা থাকে, আমার এক্সারসাইজটা আমি প্রায় রেগুলারই করি, সেটা আমি বাইরে থাকলেও করি, হোটেলে থাকলেও করি, ঘরে থাকলেও করি। ওই সারাদিনে একটা 30 মিনিটের আমার একটা ওয়ার্কআউট সেশন থাকে, যেটার জন্য আমি ফিট থাকার চেষ্টা করি। এটাই, আর কিছুই না। অনুভবদা, এই যে টেলিভিশন অভিনয় করছেন, বিভিন্ন ইন্টারেস্টিং চরিত্র করেন, তো সেখানে কোথাও একটা ফ্যান ফলোইংও তৈরি হয়ে যায়, বা রাস্তায় পাড়ায় সিরিয়ালটা তো শহরের মানুষ অনেক বেশি অ্যাক্সেস করতে পারে। কোথাও যাত্রাটা সেভাবে হয়তো আপনাকে জানেন, আপনি অভিনেতা, আপনি যাত্রা করেন, যাত্রার স্টার আপনি, কিন্তু কোথাও সেই মানুষগুলোকে আপনি কানেক্ট করতে পারেন না কাছাকাছি। কিন্তু এই যে যাত্রার টানে বারবার ফিরে আসা, প্রত্যেক বছরে কিন্তু একটা আপনি প্রথম সারির দলে অভিনয় করছেন এবং একটা দলকে নিয়ে সিজন কমপ্লিট করছেন। তো এটা কি, মানে এটার জন্য প্রস্তুত থাকেন, না কোথাও যাত্রাটা আপনাকে ছাড়ে না? না, একটাই হচ্ছে কি, আমি মানে যদি একটা বছর করিনি, করোনার পিরিয়ডে একটা বছরই করিনি, সে বছরটা হয়ে গেছিল, সে বছর যাত্রাও কম হয়েছিল। কিন্তু তারপরে বছর, কোনো বছর আমিও যদি ভাবনা চিন্তা করি যে একটা বছর আমি ড্রপ নিই, যে একটু অন্যদিকের কাজ করি, কিন্তু আমি ড্রপ নিতে চাইলেও দর্শক যারা আছে তারা আমাকে ড্রপ নিতে দেয় না, যে আপনাকে করতেই হবে। এমন সব গল্প আসে, এমন সব দলের অফার আসে যে তাদেরকে না করা যায় না। আর সত্যি কথা বলতে কি, যে ক্যারেক্টারগুলো আমি টিভিতে করি সেটার একটা সুবিধা হচ্ছে গিয়ে, আমাদের যখন যাত্রা দেখে ফুল বডিটা দেখা, হয়তো মুখটা অত ভালো করে বোঝা যায় না, কিন্তু যখন আমরা টিভিতে কাজ করি সেখানে আমার ফেসিয়াল এক্সপ্রেশনের অনেক বেশি মূল্য থাকে এবং তারা ফেসটা চিনে যায়, রেকগনাইজ করে। আজকেও দেখলাম, আজকে সারাদিন অনেকগুলো অনুষ্ঠান ছিল আমাদের এই যাত্রা মঞ্চে, সেই অনুষ্ঠানের মাঝখানে দেখলাম অনেকেই যারা যাত্রাতে আমাকে চেনে তো চেনেই, কিন্তু যারা আমার মুখটাও চেনে, সেটা কিন্তু একমাত্র সিরিয়ালে সম্ভব মুখটা চেনানো।
সে অনেকেই মুখটা চেনেন এবং তারা বলছে আপনাকে এইটাতে দেখেছি ওইটাতে দেখেছি, ওইটা একটা ভালো লাগার জায়গা থাকে। তো আমি চেষ্টা করি যাত্রার সিরিয়াল দুটো অভিনয়কে ব্যালেন্স করে চলা। আচ্ছা, আমি একটা তথ্য দিয়ে রাখি, এটা অনেকেই জানেন, যারা টেলিভিশনে কাজ করছেন তাদের উদ্দেশ্যে মূলত বলা, যদি যাত্রা করতে হয় তাহলে কিন্তু এনসাইক্লোপিডিয়া হচ্ছে অনুভবদার সঙ্গে আলোচনা করে নিতে হবে, এবং অনুভবদার মুখে আমি শুনবো কিভাবে টেলিভিশনের আর্টিস্টদেরকে মোটিভেট করেন, কারণ দুটো ফর্মে ইকুয়ালি সাকসেসফুল অনুভবদা, এটা কিন্তু সব অভিনেতা চট করে কিন্তু সবার ভাগ্যে হয় না। হ্যাঁ, একটা জিনিস বলবো, এই কিছুই না, আমি যেটা মনে হয় যে টিভিটা 10টা লোকের সামনে করছি এরকম ভাবে অ্যাক্টিংটা করা উচিত, খুব সামনের থেকে তারা দেখছে এইভাবে করা উচিত। আর যাত্রাটা অনেকগুলো মানুষের সামনে অনেকটা দূর থেকে করছি, ফলে সেখানে বডি ল্যাঙ্গুয়েজ, তার জেস্চার, তার ইন্টোনেশন একদম আলাদা হয়, এটাই ডিফারেন্স। আর যাত্রাটা কিন্তু কঠিন, অনেক কঠিন, কেননা একবারে আপনাকে এতগুলো মানুষের সামনে আপনার পালস বিট ঠিক রেখে, আপনার সবকিছু ঠিক রেখে এই যাত্রাটা করা, এটা একটু বেশ একটা কঠিন ব্যাপার, সেটা সবার পক্ষে করা সম্ভব হয় না। তবে যদি যাত্রা শেখা যায়, আমি বলবো যে আপনি বলে এনসাইক্লোপিডিয়া হচ্ছে গিয়ে আমি, কিন্তু না, আমার মনে হচ্ছে যাত্রা কেউ যদি করতে পারে, পৃথিবীর কোনো অভিনয়ের মিডিয়া তার কাছে জলভাত হয়ে যাবে। শুধু ওইটুকুই জেনে নিতে হবে আমি কজনের সামনে করছি। ক্যামেরা আমাকে অনেকটা বড় ফেস দেখাবে, টিভি তার থেকে একটু কম দেখাবে, যাত্রা থিয়েটার তার থেকে আরেকটু কম দেখাবে, যাত্রা অনেকটাই কম দেখাবে। সে কমটা দেখিয়ে আপনার কি করে অভিনয়টা করতে হয়, এটাই শেখার ব্যাপার। অনুভবদার লাস্ট কোশ্চেন, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, মানে বোথ টেলিভিশন এবং যাত্রার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? একটা কথা বলবো, আমার সবসময় ভালো লাগে, দেখুন সাউথ ইন্ডিয়াতে, পাঞ্জাবে, ইভেন উড়িষ্যাতে দেখতে পাই, ভোজপুরি জায়গাতে দেখতে পাই, তারা নিজস্ব ল্যাঙ্গুয়েজে তৈরি করা যে কোনো মিডিয়ার জিনিস, যে কোনো অভিনয়, তাদের সিনেমা হোক, গানের অ্যালবাম হোক, তাদের লোক সংস্কৃতি হোক, নাচ গান যেটাই হোক, তারা খুব মন দিয়ে খুব ভালোবেসে দেখে। আপনারাও যাত্রার এই যা আমাদের মিডিয়া আছে, সেটা ফিল্ম বলুন, সিরিয়াল বলুন, থিয়েটার বলুন, যাত্রা বলুন, এটাকে একটু ভালোবাসুন। দেখুন, মানুষের শেকড় হচ্ছে গিয়ে সংস্কৃতি, এই সংস্কৃতিটা যদি হারিয়ে যায় তাহলে একটা জাতি হারিয়ে যাবে। সেই জন্য বাংলাকে ভালোবাসুন। সেই কারণে আমার এবছরের যাত্রা, আমি বাংলার ভক্ত, সবাই যারা বাঙালিরা আছেন বাংলা ভাষাটাকে ভালোবাসেন, বাংলাকে ভালোবাসুন, ব্যাস দেখবেন তাহলে বাংলার অনেক উন্নতি হবে, এটুকুই বলতে পারি। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ, খুব ভালো থাকবেন। ভালো থাকবেন। নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার সঙ্গে আছেন মঞ্জিল ব্যানার্জি। মঞ্জিলদা, এই টেলিভিশনে তো আপনার কাজ, সিনেমাতে আপনার কাজ আমরা দেখেছি, শুধু অনেকেই জানেন অনেকে জানেন না, আপনার প্রচুর লেখা সিনেমাতে আপনি অভিনয় কখনো করেছেন কখনো করেননি। ইকুয়ালি আপনি যাত্রা লিখেছেন, সুনীল চৌধুরী থেকে শুরু করে তপন গাঙ্গুলি, ভৈরব গঙ্গোপাধ্যায়, তাদের যে লেগাসি আপনি বহন করে নিয়ে চলেছেন, অন্যদের মতো আপনি আছেন প্রথম সারিতে। তো এবছর আপনি কটা যাত্রাপালা লিখলেন এবং অভিনয় করছেন কিনা সে বিষয়ে যদি একটু বলেন। আমি এবছর আমার লেখা পালা 10টা, তার মধ্যে একটি পালাতে আমি অভিনয় করছি। আমার পালার নাম আমি কলঙ্কিনী নই। আমার সঙ্গে অভিনয় করছেন চলচ্চিত্রের পিয়া দাস। আপনারা জানেন, পিয়া আমার সঙ্গে প্রায় বেশ কয়েক বছর ধরেই অভিনয় করছে, আমাদের সাকসেস একটা জুটি বলা যেতে পারে। আর আমার পালাটি ছাড়া আমি আরও 9টি পালা লিখছি, এবং আজকে তো আমাকে আরেকজন প্রডিউসার বললো, কিন্তু এতটা পালার দায়িত্ব আমি আর নিতে পারবো বলে মনে হয় না, কারণ বুঝতে পারছেন 10টা পালা লেখা নট এ ম্যাটার অফ জোকস। তো আর বোধহয় আমি নিতে পারবো না, আপাতত সামনের বছরের জন্য 10টি পালাতেই সীমাবদ্ধ রাখবো নিজেকে। দাদা, এই যে পালা লেখা এবং সেই পালাটা লিখে আর্টিস্ট মাথায় রেখে দলে সেটা বুঝিয়ে দেওয়া বা ডিরেকশনে যাওয়া, তারপরে নিজে অভিনয় করা, আবার টেলিভিশনে অভিনয় করা, টেলিভিশনে সিনেমা লেখা, এই এত কিছু, এই মানে মাল্টিটাস্কার, এত কিছু কাজ কি করে সম্ভব হয় আপনার পক্ষে? না, হয়ে যায় আসলে। দেখুন, যে কাজটাকে ভালোবাসবে সে কাজটা ভালো করতে পারবে। আমরা দেখেছি, আমার চোখের সামনে দেখা, আমার বন্ধু বান্ধব অনেক আছে। আমার এক বন্ধু আছেন ডাক্তার, তিনি সারা দিনের মধ্যে, মানে 24 ঘন্টা একটা দিন, আমি দেখেছি 24 ঘন্টার মধ্যে তিনি 3-4 ঘন্টা ঘুমন, বাকি সেই সবটাই সেই পেশেন্ট দেখে যাচ্ছে, অপারেশন করে যাচ্ছে, দৌড়ি করছে, একটা নার্সিংহোম, তারপর সরকারি হাসপাতাল, তার সেটা কাজ, তার সেটা প্যাশন। আমার মনে হয় যে কাজটা করবে তার মধ্যে সে যদি প্যাশনটা থাকে, তাহলে সেই কাজটা করতে পারবে। আমি চেষ্টা করে যাচ্ছি আর কি। দাদা, একটা প্রশ্ন করছি, নাগরিক সমাজে অনেক সময় দেখা যায় যে যাত্রা নিয়ে যখন কোনো আলোচনা হয়, যাত্রার নামকরণ নিয়ে
একটা কোথাও কিন্তু একটু হাসি, একটু মশকরা ঠাট্টা এটা হয়, কিন্তু যাত্রার নামের যে নামটা যে খুব জরুরি এবং সেই নাম দেওয়ার নেপথ্যে যে একটা গল্প থাকে, তো সেই বিষয়টা সেই ধরনের যারা ছেলে মেয়ে বা মানুষজন আছেন যারা যাত্রার নামকরণ নিয়ে অনেক সময় ঠাট্টা ইয়ার্কি করেন, তো একজন রাইটার্স পার্সপেক্টিভ থেকে আপনি কি বলবেন? না, আমি তো প্রথমেই তাদের বলবো, তারা যারা এই ধরনের কাণ্ড কারখানা করেন তারা ডেফিনেটলি যাত্রা ইন্ডাস্ট্রি থেকে চেনেন না, জানেন না বা দেখেন না। তাদেরকে আমি যাত্রা দেখতে অনুরোধ করবো ডেফিনেটলি। আর দেখুন, কোনো কিছুর বিরুদ্ধাচরণ করা বা না জেনে কথা বলা সেটা তাদের মূর্খামি। এই ব্যাপারে আমি অন্তত স্টেটে অ্যাভয়েড করি। আর রইল পালার নামকরণটা আমরা একটু ইলাবোরেট করে ভাবি, একটু লম্বা ভাবি, একটুখানি মাস পিপলসের জন্য ভাবি। আসলে ওই 300 অডিটোরিয়াম সিট, তার মধ্যে 13টি লোক বসে আছে, সেখানে মঞ্চের উপরে একটা কিছু হয়ে যাচ্ছে, ওই 13টি লোক কি দেখানোর জন্য, সেখানে নানা রকম এক্সপেরিমেন্ট হতে পারে। আমাদের তো সেটা নয়, আমাদের একটা লার্জ স্কেলের অডিয়েন্স হয়, 10,000, 15,000, খুব কম হলে 8,000, 9,000। এই লার্জ স্কেলের অডিয়েন্সের সামনে 3 ঘন্টা ধরে একটা কমার্শিয়াল গল্পকে রিপ্লেস করতে হয়। তো ন্যাচারালি আমার মনে হয় যে আগেকার দিনের ছবিও যদি দেখেন, কমার্শিয়াল ছবির কথা বলছি আমি, যে ছবি বাণিজ্যিকভাবে সাকসেস এনেছে, সাফল্য এনেছে, লগ্নির টাকা ফেরত এসছে, সেই সমস্ত ছবিগুলোর ক্ষেত্রে দেখবেন নামের মধ্যে কিন্তু একটা মাস স্মেল আছে। তো আমরা মাস নিয়ে কাজ করতে হয়েছি, যে মাস স্মেল দিচ্ছি। আমি যদি একটা শর্ট ফিল্ম করি তাহলে নিশ্চয়ই শর্ট ফিল্মের মতো নাম দেবো। আমি যদি একটা নন কমার্শিয়াল ছবি করি আমি সেরকম নাম দেবো। আমি যেটা করছি সেই যে ট্রেড, যে মাধ্যম, যে মিডিয়া, সেই মিডিয়ার মতন নাম হচ্ছে, এবং সেটা না জেনে যারা বললি করছেন, ওই আমি বললাম তাদেরকে অ্যাভয়েড করাই ভালো। দাদা, লাস্ট প্রশ্ন, আপনি যাত্রা সম্মেলনের একটা দায়িত্বে আছেন বা ছিলেন এবং থাকবেন আমি জানি, তো সেই জায়গা থেকে আমাদের অনেক মানুষ, মানে আমাদের মতো করে অনেকেরই একটা ইচ্ছে আছে যে যদি কলকাতার মধ্যে, যেমন আমি মোটামুটি শনি রোববার জানি এই হলে গিরিশ মঞ্চে, একাডেমিতে, মধুসূদন মঞ্চে আমি একটা নাটক থিয়েটার দেখতে পাবো। তো আমি জানি যাত্রার ডেটের ব্যাপার থেকে আগে থেকে বুকিং থাকে, কিন্তু যদি যাত্রার এই ধরনের যাত্রার শো যদি অর্গানাইজ করা যায়, আমরা হলে এসে যাত্রাটা দেখি বাড়ি ফিরতে পারবো, এরকম কি উদ্যোগ কোনো মাথায় আছে বা চেষ্টা করবেন অনুরোধটা রাখার? হ্যাঁ, প্রথমে বলি আমি সম্মেলনের নয়, যাত্রা প্রহরী, সংগ্রামী যাত্রা প্রহরী, আমাদের ইউনিয়নটা, শিল্পীদের ইউনিয়নটা। দেখুন, এই রকম উদ্যোগ আমরা আগেও নিয়েছিলাম, কিন্তু মুশকিলটা তো 2 জায়গায়। সেটা হচ্ছে, একটা তো ডেট, যেটা এক্ষুনি আপনি বললেন, তারিখের সমস্যা। কারণ এই যে আজকে রথ, ধরুন রথ থেকে আমাদের বুকিং শুরু হয়ে গেল, আমরা তো এটা বুঝতে পারছি না যে ফাল্গুন মাসের শেষ রবিবারটা আমাদের খালি থাকছে কিনা। হয়রাস আমাদের যদি হলে করতে হয় তাহলে হলটাকে আমাদের নিতে হচ্ছে। আমরা হল নিলাম, সেম ডেটে আমাদের বাইরের শোজ ঢুকে গেল, এবং হয়তো দেখা গেল ধরুন কথা হচ্ছে বুকিং তো এক জায়গাতে হচ্ছে না। ধরুন কলকাতার দল কিন্তু মেদিনীপুর থেকে বুকিং হচ্ছে, বাঁকুড়া থেকে বুকিং হচ্ছে, বিভিন্ন সেক্টর থেকে বুকিং হচ্ছে। আমি কলকাতা থেকে একটা ডেট ব্লক করে দিলাম, হয়রাস ওই ডেটটাই বাঁকুড়াও ডেট ব্লক করে দিল, তাহলে মুশকিলটা বলে ক্র্যাশ করে গেল। সেই ক্র্যাশের জন্য এটা হয় না, মানে পার্টিকুলার রবিবার, পার্টিকুলার শনিবার এটা হয় না। কিন্তু আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে জেলায় জেলায় যাত্রা, পাড়ায় পাড়ায় যাত্রার সঙ্গে সঙ্গে আমরা বেশ কিছু হল নিয়ে আমরা একটা ছোট ছোট যাত্রা উৎসব করবো, 2 দিনের যাত্রা উৎসব, 3 দিনের যাত্রা উৎসব, এরকম একটা প্ল্যান আমরা নিচ্ছি। দেখা যাক কতটা আমরা সাকসেস হতে পারি। অসংখ্য ধন্যবাদ দাদা, খুব ভালো থাকবেন, উইশ অল দ্য বেস্ট। এই সময় যাত্রার অন্যতম একজন কিংবদন্তি অভিনেতা রোমিও চৌধুরী, আমি রোমিও দা বলছি। তো রোমিও দা, এবছর যাত্রায় আপনার চমক কি, আপনার পালার নাম কি, এবং মানুষ কেন অধীর আগ্রহে থাকবে আপনার পালাটা দেখার জন্য গ্রাম বাংলায়? ধন্যবাদ। এক্স্যাক্টলি প্রথমেই বলি, অনেক বছর পর এই কনকদারি দলে, মানে কনক ভট্টাচার্যেরই দলে আমি এর আগে 2টো যাত্রা দলে একসঙ্গে কাজ করেছিলাম, অভিষেক চ্যাটার্জি এবং প্রিয়া কারফার সাথে। তারপরে এবছর আবার অনেক বছর পর আবার 2 in 1 এর দলের মতন এবছর আমি রাহুলের সাথে এবং সুদীপ্তার সাথে অভিনয় করব, 2টি পালাতি। মূলত সুদীপ্তার সাথে যে পালাটি হচ্ছে তাতে একটা চমক আছে, সেই চমকটা আপনারা পরে দেখতে পারবেন, যেটা আমি যাত্রা জগতে হয়তো অনেকেই সে ক্যারেক্টার করেছে, কিন্তু আমি এই প্রথম যাত্রাতে করছি। হয়তো আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে সেই ক্যারেক্টারাইজেশনটা আমার ক্যামেরাতে ওপেন হয়েছিল পুলিশ ফাইলসে। তো সেই স্পেশাল অ্যাপিয়ারটা আপনি এবছর যাত্রায় দেখতে পারবেন। শুনুন, দ্যাট ইজ আ স্পেশাল অ্যাট্রাকশন ফর মি অ্যান্ড অলসো দ্য যাত্রা ভিউয়ার্স।
তো আপনারা সবাই মিলে যাত্রা দেখুন। আরেকটি বিশেষ ঘোষণা করি, সেটা হচ্ছে আগামী 19শে আগস্ট আমার গিরিশ মঞ্চে আমার নাটক দেবদাসী প্রথার ওপর একটি নাটক উপস্থাপনা হবে, পরিবেশিত হবে নর্থ পঞ্চমং নাট্যগোষ্ঠীর আন্ডারে। এই নাটকটা আমি করছি, আপনারা অবশ্যই মিস করবেন না। খুব ভালো একটি নাটক, দেবদাসীর প্রথার ওপর এই নাটকটি। তাতে নির্দেশনা অবশ্যই আমার এবং মুখ্য ভূমিকাও আমার, যাতে আমাকে খারাপ মানুষ হিসেবেই আপনারা দেখবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনারা প্রচুর যাত্রা দেখুন, যাত্রাকে লাইক করুন, ভালো গল্প দেখুন, ভালো গল্পকে ভালোবাসুন। যাত্রার যেরকম বাজার এখন খুব ভালো, আরো ভালো হবে এটাই এক্সপেক্ট করি। নমস্কার, সেটা হচ্ছে এই যে যাত্রা তো একটা ফুল টাইম প্রফেশন, সেখানে আপনাদের সময় সমস্ত কিছু দিতে হয়। এই জায়গা থেকে এই যে কলকাতায় গ্রুপ থিয়েটার করা মঞ্চে একটা নির্দিষ্ট দিন আগে থেকে ডিক্লেয়ার করতে হয়, তার একটা পাবলিসিটি আছে, মানুষকে নিয়ে আসা, দীর্ঘদিন ধরে তার একটা রিহার্সাল, এবং সেই অভিনেতারা সবাই যে সবাই ফুল প্রফেশনাল তা নয়, চাকরি বাকরি করে। তো সেখান থেকে আপনি দুটো উইং কিভাবে একসঙ্গে চালাচ্ছেন? এক্স্যাক্টলি এই জার্নিটা আমার শুরু হয়েছে এক্স্যাক্টলি এই নাটকের পারফরমেন্সটা আমার সেকেন্ড টাইম। প্রথমে হয়েছিল সোনারপুরে, যিনি নাটকের রাইটার তপন সরকার, ওনার গ্রুপে এই নাটকটা প্রথম হয়েছিল অরবিন্দ নাট্যগোষ্ঠীতে। তা ওনারই লেখা এই নাটকটি, তাতে আমি ডিরেকশন করেছি এবং মুখ্য ভূমিকায় ছিলাম। সেই নাটকটি আমার এত অতি প্রিয় এবং আরেকটা নাট্যগোষ্ঠীর মানে নর্থ পঞ্চমী নাট্যগোষ্ঠীর রিকোয়েস্টে এই নাটকটা সেকেন্ড টাইমে আমি উপস্থাপনা করতে চলেছি। এটা অন্য গ্রুপ, এই ছেলে মেয়েগুলো একদমই নতুন থিয়েটারের ছেলে মেয়ে, পড়াশোনা করছে, সব নাটক নিয়ে পড়াশোনা করছে, চাকরি বাকরি ব্যবসাদার আছে একটা দুটো, তো খুবই ভালো। সব বাচ্চা ছেলেদেরকে নিয়ে করছি। মূলত কিছু যাত্রা শিল্পীও আছে, বেশ ভালো। মানে থিয়েটার যাত্রা না, মানে এক্স্যাক্টলি এটা জার্নিটা অনেক থেকে শুরু হয়েছিল, তো সুতরাং আমি না যাত্রার চলাকালীনই একটা ফাঁককালে এই নাটকের রিহার্সালটা শুরু করে দিয়েছিলাম। এখন তো আবার নাটকটা শুরু হবে, এবার আমার অনেকগুলো ডিরেকশন আছে, তার মধ্যে আমাকে নাটকের বুধ রবি করে আমি নাটকটা করে 18-19 আমি গ্যাপ রেখে দিয়েছি। সেদিন কোনো রিহার্সালও করবো না এবং কোনো আমার নিজের রিহার্সালও তখন শুরু হবে না। সুতরাং আমি নাটকটা করতেই পারি 19শে আগস্ট গিরিশ মঞ্চে 6:30। নিশ্চয়ই জানিয়ে দেবো সবাইকে, আমি আসার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, অবশ্যই আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো এক বর্তমান যাত্রার কিংবদন্তি অমিত কান্তি ঘোষ, আপনারা প্রত্যেকেই চেনেন জানেন। অমিতদার কাছে জেনে নিই এবছর অমিতদা কি চমক রাখছেন এবং কি বলতে চাইছেন আপনাদের উদ্দেশ্যে। নমস্কার, আমি এবছর বঙ্গভূমি অপেরায় আছি। আমাদের পালার নাম সাথীহারা শয়তান। আমার সঙ্গে আছেন ওয়েন্দ্রিলা, তরুণ কুমার, রাজেশ ভট্টাচার্য, মিঠাই, সপ্তবর্ণা, সপ্তমিতা। আপনারা আসবেন, যেখানে যেখানে যাত্রাটা হবে ফেসবুকে একটু খেয়াল রাখবেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন সবাইকে জানাই শুভ রথযাত্রা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছে বর্তমান সময়ের অন্যতম একজন বিখ্যাত অভিনেতা কুমার শুভ। আপনারা জানেন অবশ্য একজন শিল্পীর তো লুক বদলাতেই হয়, শুভদারও দেখছি লুকটা বদলে গেছে। তো এবছর শুভদা কি পালা আসতে চলেছে আপনার, এবং স্পেশালি দর্শকদের উদ্দেশ্য কি বলবেন বা রাদার কি চমক আছে? এবছর আমি আছি রাজদীপ অপেরায়, আমার সঙ্গে নায়কের ভূমিকা আছে প্রেমজিৎ। এতদিন আমি নায়ক যা করেছি, এখন নায়ক থেকে একটু অন্যরকম চরিত্রে যাওয়ার কথা প্রয়োজনীয়তা অনুভব করলাম, যার জন্য এবছর আমি পুরো ভিলেন, কমপ্লিট ভিলেন। এবং সঙ্গে হিরোইক ব্যাপার ট্যাপার থাকবে কিনা সেটা পরবর্তীকালে জানা যাবে, কিন্তু অবশ্যই হিরো কাম ভিলেন একটা থাকছেই। মানে আমি ডার্ক সাইডের চরিত্র, কারণ ওর মধ্যে আরো একটু কিছু করা যায়, এক্সট্রা কিছু, এই জন্যই আর কি বেছে নিলাম। আগের বছরও আমি ভিলেন করেছি পুরোপুরি। তা আমি বলতে চাই যে আপনাদের এই মিডিয়াগুলো এখন আমাদের যাত্রাকে যেভাবে হাইলাইট করছে এবং যাত্রাটা আস্তে আস্তে যেভাবে আবার মানুষের কাছে ভালোবাসার জায়গাটায় পৌঁছচ্ছে, আমার দেখে ভীষণ ভালো লাগছে। কারণ আমি দীর্ঘ সময়ের যাত্রী, অনেক দিন ধরে আছি, প্রায় 20-21 বছর বয়সে আমার যাত্রাপাড়ায় পা রেখেছিলাম। সেই থেকে আজ পর্যন্ত অনেক উত্তরাপ চড়াপ দেখলাম। তার মধ্যে আমার মনে হলো যে এবছর কিন্তু আগের বছর থেকে যাত্রার একটা ফ্লো এসছে, যেটা খুবই সদর্থক ফ্লো। এই ফ্লোটা থাকলে পরে আমার মনে হয় আমার জনতা জনার্দনও খুশি, আমরাও খুশি। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিটা এর উপরে নির্ভর করে, কত লোক নির্ভর করে এর উপরে। আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমরা যাতে সফল হতে পারি। শুধু একটা প্রশ্ন আমি করতে চাইছি, আপনি দীর্ঘদিন
ত্রিদীপ ঘোষের সঙ্গে অভিনয় করেছেন এবং সেই মানুষটা এখন নেই, অবশ্যই তার কাজ আছে, তো সেই জায়গায় সেই শূন্যস্থান কতটা পূরণ হচ্ছে বা মানুষ কিভাবে তার অবস্থানটাকে আপনারা ভরিয়ে দিচ্ছেন সে বিষয়ে যদি একটু দু এক কথা বলেন, কারণ আপনার সঙ্গে ত্রিদীপ বাবুর সম্পর্ক একটা অন্যরকম সম্পর্ক, সেই জন্যই প্রশ্ন করলাম। আমার বাবার নাম বলি আগে একটুখানি, তাপস কুমার, যিনি এবং দাদা ত্রিদীপ দা আমাদের, ওনারা একই গুরুর মানে সতীর্থ ছিলেন আর কি, ওনারা একই গুরুর শিষ্য, যিনি মহেন্দ্র গুপ্ত, এবং সোশ্যাল অভিনয় নানারা মাস্টারপিস। এবং ত্রিদীপদার কাছে আমি শিখেছি যে আমার বাবাকে আমি যেন আরো নতুন করে পেয়েছি। আমার বাবার পরে যদি আমি কাউকে আরেকজন বাবা বলি বা গুরু হিসেবে বলি, সেটা হচ্ছে ত্রিদীপদা, যার জন্য তার কাছে আমি 8টা বছর পরে থেকেছি। শুধুমাত্র মানে তাকে ফলো করা না, তার কাছ থেকে অভিনয়ের অনেকগুলো পাঠ পেয়েছি নতুন নতুন, যে জিনিসটা আমাকে ভীষণ শক্তিশালী করেছে। আজকে বোধহয় কাজ করতে গিয়ে আমি বুঝতে পারছি, প্রচন্ডভাবে বুঝতে পারছি, এবং দাদাকে ফিল করছি। এখনো যেন মনে হয় সামনে থেকে বলছে, শুভ এইভাবে হলো না, এটাকে একটু এইভাবে করো। উনি পারফেকশনিস্ট এতটাই ছিলেন যে মানে ভাবা যায় না। উনি নিজের জিনিস সৃষ্টি করলেন, আবার মুহূর্তে পাল্টে দিলেন, পরের দিন গিয়ে বলছে এবার আজকে একটু এইভাবে কর দেখি। এইরকম একটা লোক। ত্রিদীপদার কোনো বিকল্প নেই, হবে না, আমরা চেষ্টা করব আমাদের মতো করে, কিন্তু ত্রিদীপদা এটা আমাদের গুরুদেব। অসংখ্য ধন্যবাদ দাদা। বর্তমান সময়ে যাত্রার অন্যতম কিংবদন্তি বাবলি ভট্টাচার্য, দাদার কাছে জেনে নেব দাদার এবছরের পালা এবং কি চমক থাকছে, মানুষ কিসের অপেক্ষায় আছে আপনার জন্য। আমি প্রথম থেকে হিরো চরিত্রে অভিনয় করতাম, কিন্তু গত 2 বছর নিজেকে প্রমাণ করবার জন্য যে আমাদের অভিনেতা অভিনেত্রীদের ধর্ম হচ্ছে আমি বাবলি ভট্টাচার্য, আমার চরিত্র থেকে বেরিয়ে গিয়ে অন্য চরিত্রে রূপদান করার নাম অভিনয়। তো শুধুমাত্র একরকম চরিত্রে অভিনয় করে আমার মনে হয় নিজেকে ঠিকঠাক প্রমাণ করা যায় না, যার জন্য আমি গত 2 বছর নাটকের খল চরিত্রে অভিনয় করেছিলাম, অর্থাৎ ভিলেন। কিন্তু আমি আবার স্বমহিমায় ফিরে আসছি। আমার আগামী বছরের সোনার বাংলা যাত্রা সংস্থার পালা হচ্ছে বর্দার সংসার। বর্দার সংসারে আমি অভিনয় করব বর্দা চরিত্রে, এবং আশা করছি আমার জীবনের একটা অন্যতম চরিত্র হবে, যে চরিত্র, যে ধরনের চরিত্র আমি কোনোদিন এখনো পর্যন্ত যাত্রা মঞ্চে করিনি। আমি কিছু করতে পারবো, দর্শক মনোরঞ্জন অবশ্যই হবে আমার এই পালাতে। ধন্যবাদ। পোস্টারে ছবি এবং সামনে অভিনেতা দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন আপনারা। যারা যাত্রামোদী দর্শক বা যাত্রার খোঁজ খবর যারা রাখেন বা যাত্রা দেখতে ভালোবাসেন, তো নট্য কোম্পানি, লোকনাট্য অপেরা, এই ধরনের অপেরাগুলোর সঙ্গে আপনারা নামের সঙ্গে পরিচিত। ঠিক সেই সময়েরই অন্যতম প্রতিদ্বন্দ্বী একটা অপেরা হচ্ছে তপোবন অপেরা, এবং সেই তপোবন অপেরার যাত্রাপালা রচনা যিনি করেছেন তিনি একাধারে মালিক এবং তিনি কেন্দ্রীয় চরিত্রে। এই ঘটনা বোধহয় চিতপুরে খুব একটা বেশি দেখা যায় না। আমার সঙ্গে আছেন অভিনেতা নীলকমল চট্টোপাধ্যায়। দাদা, এবছর আপনার কি পালা নিয়ে আসছেন আপনি এবং কি চমক থাকছে? এবছর আমার দুটোই পালা, একটি আমার প্রেম ফিরিয়ে দাও, একটি 10 মাথার দুর্যোধন। সবার আগে তো বলি, যাত্রাপাড়াতে চিতপুর ইন্ডাস্ট্রি বা যাত্রা ইন্ডাস্ট্রিতে এর থেকে পুরনো দল নেই। এই দলটা প্রায় 75 বছর বয়স হয়ে গেছে। সেই সময়কার দল ছিল গীতাঞ্জলি অপেরা জ্যোৎস্না দত্তের, ছিল ভারতীয় অপেরা কালীবাবুর, নাগ কোম্পানি নীলুনাগ মহাশয়ের, লোকনাট্য নীলমণি দে, আর্য অপেরা, সেই সময়কার দল। একমাত্র আমি এরকম মানুষ যে পারিবারিকভাবে আমার বাবার প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রেখেছি। আপনারা যে 10 পালা দুর্যোধন দেখছেন, আমি এটাতে মুখ্য ভূমিকায় অভিনয় করছি। 10 পালা দুর্যোধন নামেই আকর্ষণ, কারণ 10 মাথার রাবণ ছিলেন, দুর্যোধনের কি করে 10টা মাথা, সেইটাই আমি তুলে ধরবো আমার কলমে। এবং এটি সম্পূর্ণ একটি সামাজিক যাত্রাপালা। আমার আরো একটি প্রোডাকশন রয়েছে আমার ডানাতে, আমার প্রেম ফিরিয়ে দাও। এত সুন্দর টিম ওয়ার্ক, এইরকম গায়ক নায়ক, এইরকম আমাদের এই টিমে যোগ দিয়েছেন অপরেশ চক্রবর্তী, চন্দ্রা বাগ, আমার বোন চন্দ্রমল্লিকা, আমার আরেক বোন অপর্ণা, রুবেল, সবকিছু মিলিয়ে বেশ একটা জাঁকজমক রোমান্টিক যাত্রাপালা আমার প্রেম ফিরিয়ে দাও। আর রইল 10 মাথার দুর্যোধন, এটি ভিলেন প্রধান বই। এবছর আমি আরো একটি দলের বই লিখছি, কনক ভট্টাচার্য প্রযোজিত ওনার দলে, যাতে রোমিও চৌধুরী অভিনয় করছেন, বাহার মুখ্য চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই সুদীপ্তা অভিনয় করছে। আমিও সেই পালা লিখছি।
কাকলি চৌধুরী অনেক পুরনো পালা, বোম্বাইকা বিবির নামকরণে এই পালার নামকরণ হয়েছে। সেই পালা আমারই লেখা, আমারই ডিরেকশন। তো আমি সবাইকে যাত্রাতে কোনো পুরনো বইতে মলাট লাগিয়ে উপহার দিতে চাই না। আমার সবসময় ইচ্ছা থাকে, চেষ্টা থাকে আমি নতুন কিছু করি। তো আপনারা অপেক্ষা করুন। বিগত বছরগুলোতে আমি যেরকম নতুন নতুন পালা উপহার দিয়েছি, যার হয়তো অন্য গল্পের সাথে কোথাও কোনো মিল পাবেন না, এখানেও কিন্তু নতুন কিছু না কিছু আপনাদের জন্য অপেক্ষা করে আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা অনেক অভিনেতাকে ইন্টারভিউতে পেলাম, কিন্তু এখন এমন একজন মানুষকে পেয়েছি, তিনি হলেন বর্তমান যাত্রা সম্মেলনের সম্পাদক শ্রী কনক ভট্টাচার্য। এবছর যাত্রা নিয়ে আমি দাদার কাছ থেকে জানবো, দাদার নিজের দল আছে এবং সর্বোপরি সমস্ত দল সম্পর্কে ওনার কি বার্তা। নমস্কার, আমি পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক হিসেবে বলতে পারি যাত্রা উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে যাত্রার উন্নতির জন্য গত 11 সাল থেকে নিরলসভাবে চেষ্টা চালাচ্ছেন, তারই ফলশ্রুতি আমাদের যাত্রা শিল্প অনেকটা উপরে উঠছে। প্রত্যেকটি বছর 100-150 পালা শো আমরা অতিক্রম করতে পারছি, যখন কিনা করোনার অতিমারির গ্রাফের পরেও যাত্রা তার স্বমহিমায় আছে। এবং এবছরও আমরা আশা করছি এবং যা উন্মাদনা আছে তাতে আমরা এবছরও প্রতিটি দল 80 থেকে 100, 100 থেকে 120, 100-150 পালা পর্যন্ত করব। ইচ্ছে আছে কিছু কিছু পালা 200 পালাও ক্রস করবে। যাত্রার মরা গাঙে জোয়ার চলছে, এখনো সেটা অব্যাহত আছে, যাত্রার জনজয়ার চলছে। দাদা আরেকটা প্রশ্ন না করে পাচ্ছি না। কনক ভট্টাচার্য এখন কিন্তু শুধুমাত্র যাত্রার সঙ্গে যে শুধু ওতপ্রোতভাবে যুক্ত তা নয়, তিনি একজন টেলিভিশন প্রযোজক এবং তার অনেক সিরিয়াল টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে, আমি নাম মেনশন করছি না, বাণিজ্যিক নানা রকম টেকনিক্যাল আইনি ব্যাপার আছে, সফলভাবে চলছে। এবার আমরা তো টেলিভিশনে অভিনেতা অভিনেত্রীদেরকে দেখি, কিন্তু সেই যে টিভি সিরিয়ালকে অ্যারেঞ্জ করা, তার ডিরেক্টর ঠিক করা, অভিনেতা নির্বাচন করা, তার পাশাপাশি যাত্রা দলকে রেডি রাখা, সেই যাত্রা দলটা যাত্রা করতে বেরিয়ে গেল ঠিক সময় পৌঁছলো কিনা, আর্টিস্টটা ঠিক সময় টাইমে ঢুকেছে কিনা, এই যে ডাইনামিজম, এটা কিন্তু কনক ভট্টাচার্যের মধ্যে আছে, কিন্তু খুব একটা প্রকাশ্যে আসতে চান না, একটু শাই, একটু লাজুক। তো আমি সেই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করেন সেটা আমি একটু জানতে চাইবো। ওই হ্যান্ডেল কিছু না, অ্যাকচুয়ালি কাজকে ভালোবাসতে হয়, সেটা যে কাজই করি। যখন যাত্রা করি তখন প্রতি মুহূর্ত যাত্রা রাত্রি 4টে অবধি জেগে থাকি। শুধু আমার যাত্রার দল নয়, পশ্চিমবঙ্গের যত যাত্রা দল যদি কোথাও কোনো বিপদে পড়ে, যদি তাকে সহযোগিতা করতে পারে, তার জন্য জেগে থাকি ভোর 4টে অবধি সকাল থেকে। তারপরে আমি যখন সিরিয়ালের জন্য আমি যখন ফ্লোরে যাই, তখন আমি সিরিয়াল নিয়ে ভাবি কি হয়, যে কোনো আঙ্গিকে কাজ করতে পারা যায় যদি কাজের প্রতি ভালোবাসা থাকে, সেটা যে কোনো কাজ করা যায়। তাই আমার যেটা মনে হয় যাত্রা আমাকে অনেক দিয়েছে। তারপরে আর আমি আগেও সিরিয়াল করতাম, আবার এখন করেছি অনেকগুলো সিরিয়াল, তো আগামী দিনে করবো, কিন্তু দুটোরই আমি ভারসাম্য বজায় রেখে কাজ করি। আমার এবারে যাত্রায় 4টে দল আছে, তো তাতে রাহুল আছে, একটাতে সমতা দাস আছে, একটাতে আমাদের এই আছে মিতালি চক্রবর্তী আছে, আর একটাতে বাহা যিনি করতেন ইনস্টিটিউটের সে সুদীপ্তা আছে। সবাইকে নিয়ে করেছি বড় মাপের 4টে দল। আবার ওদিকে সিরিয়ালও চলছে, এখন কন্টিনিউ চলছে দ্বিতীয় বসন্ত সান বাংলায়, এরপরে আরও আসবে হইচই একটা ওয়েব সিরিজ করছি। তো কাজকে ভালোবাসি, সেই জন্য আমি 24 আওয়ার্স কাজের মধ্যে থাকতে চাই। থ্যাংক ইউ দাদা। মানে যতটা সহজভাবে মানুষটা ইন্টারভিউতে কথা বললেন, মানুষটা কিন্তু মানে দায়িত্ব অনেক কঠিন কঠিন সামলান, অতটা সহজ ওনার কাজ সামলানো নয়। খুব ভালো থাকবেন দাদা। থ্যাংক ইউ। সঞ্জুর কাছে একটা প্রশ্ন, যে এবছর যাত্রাপালায় নতুন কি চমক থাকছে দর্শকদের জন্য তোমাদের পক্ষ থেকে? প্রথমেই বলি নমস্কার, আমি যাত্রা শিল্পী কুমার সঞ্জু। নতুন কি চমক থাকছে বলতে, প্রতি বছরই নতুন নতুন চমক করার চেষ্টা করি। এবছর কি চমক আসছে সেটা এখন বলবো না, ক্রমশ প্রকাশ্য, আগে রিহার্সালটা হয়ে যাক, মাঠে ফেলি, মাঠ থেকে রিপোর্টটা হবে। নতুন চমক অবশ্যই আনছি, আগে থেকে এখনো বলছি না, কারণ যেহেতু আমরা এখনো পর্যন্ত ওই যে চমকটা করব ওটা এখনো প্রস্তুত হয়ে উঠতে পারিনি, আমরা প্রস্তুত করতে পারিনি। তো প্রস্তুতটা হয়ে যাক, আমরা রেডি হয়ে যাই, মাঠে যখন নামবো আমরা ঠিক বলবো। সঞ্জু, তোমার হিরোইন প্রিয়াংশী এবং নেগেটিভ চরিত্রে যিনি অভিনয় করছেন, একটু আলাপ করুন। অহিম মুখার্জি, আমাদের ঋত্বিক, এবং আমাদের বাংলা বাজারের বাদশার ভিলেন চরিত্রে, খলনায়ক চরিত্রে অভিনয় করছে কুমার ঋত্বিক আর মিস প্রিয়াংশী। নমস্কার। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে যাত্রাতে ইয়াং জেনারেশনের আগমনটা কম ঘটছে, বা রাদার টেলিভিশনে যেমন কম বয়সী অভিনেতা অভিনেত্রীর একটা আনাগোনা থাকে, যাত্রাতে নেই। কিন্তু আমি সেই বার্তাটাই দিতে চাই, এই তোমাদের টিমটাকে দেখিয়ে
যে যাত্রাতে কত ইয়াং, কত ফ্রেশ অভিনেতা অভিনেত্রী সুনামের সঙ্গে যাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এবছরে যাত্রাটা মানে এবছর তো অনেক যাত্রা দলই যাত্রাপালা নামাচ্ছেন, তো সেক্ষেত্রে তাদের সঙ্গে ফাইট করতে গেলে তোমাদের কি কোন জায়গাটা মনে হচ্ছে যে তোমাদের যাত্রাটাই মানুষ দেখবে বেশি বেশি করে, তো কোন জায়গাটা তুমি মেনশন করবে? নতুন ছেলেমেয়েরা আসছে না তা নয়, আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে মানে টেলিভিশন থেকে বা অন্যান্য আরো অনেক মাধ্যম থেকে নতুন নতুন ছেলেমেয়েরা কিন্তু যাত্রামুখী হয়েছে এবং যাত্রাতে আসছে। এবং আমাদের তো কর্মশালা আছে যাত্রা প্রহরী থেকে, আমাদের যাত্রা ইন্ডাস্ট্রি থেকে, সেখানে নতুন নতুন ছেলেমেয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা প্রশিক্ষণ করার জন্য আসছে এবং যাত্রা করব এই মানসিকতা নিয়ে আসছে। নতুনরা অনেক আসছে, এটা আমি বলবো এটা আগে ছিল না, নতুনরাকে দেখা যেত না, ইয়াং ছেলে মেয়েদেরকে দেখা যেত না। এখন কিন্তু এই মুহূর্তে অনেক ছেলে মেয়েরা যাত্রা করব বলে যাত্রাটাকে একমাত্র তাদের প্রফেশন হিসেবে নেবে তারা ঠিক করেছে, তার জন্য কিন্তু নতুন ছেলে মেয়েরা আসছে। এবং আমি নতুন ছেলে মেয়েদের জন্য একটাই কথা বলবো যে মাঠে লাঙল করতে গেলে ওই উপরে উপরে লাঙল দিয়ে চলে যাব তাহলে কিন্তু ভালো ফসল ফলবে না। আর ওই যে লাঙলটা তুমি দেবে পরের দিনে হয়তো সেদিনকে তুমি লাঙলটা করে চলে গেলে উপরে উপরে, তার পরের বছর কিন্তু ওই লোকটাকে ওই জমি চাষ করার জন্য ডাকবে না, কারণ ভালো ফসল হচ্ছে না। তো ভালো ফসল করতে গেলে যেরকম ভালো লাঙলটাকে মনোযোগ দিয়ে পরিশ্রমটা দরকার, মানে আমাকে শক্তিটা দিয়ে যেমন লাঙল করতে হবে সেরকম আমাকে পরিশ্রম দিয়ে খেটে অভিনয়টা করতে, এই পরিশ্রম করার মানসিকতাটা থাকতে হবে নতুনদেরকে, তাহলে ভালো ফসল পাবে, পরের বছর আবার ডাকবে। তো এটা টিকে থাকতে গেলে এটা খুব দরকার যে পরিশ্রমটা করতে হবে, খাটতে হবে। যে আমি যাত্রায় এসেছি মানে আমি কয়েকটা ডায়লগ বললেই টাকা পাওয়া যায়, এটা ভুল কথা, এটা নেই। হ্যাঁ অবশ্যই নতুনরা যখন আসে তখন তারা এত পরিশ্রম এত কষ্ট, হ্যাঁ কষ্ট করতে হবে, কষ্টটা না করলে এখানে এটা একটা এমন শিল্প, এই শিল্পে সবকিছু আছে, যেটা তুমি যদি 100% যদি দিতে পারো, কিঞ্চিত মাত্র যদি মিথ্যার প্রলেপ না থাকে, তাহলে কিন্তু এই শিল্পের মাধ্যমে তুমি অনেক কিছু করতে পারো এবং অনেক কিছু তোমাকে দেওয়ার জন্য ইন্ডাস্ট্রি হাতছানি দিয়ে ডাকছে, তুমি এসো, তুমি পরিশ্রমটা দাও, পরিশ্রমটা তোমাকে করতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। প্রিয়াংশীর কাছে আমার একটা প্রশ্ন। প্রিয়াংশী টেলিভিশনে অভিনয় করেছেন, ক্যামেরার সামনে অনেক অভিনয় করেছেন এবং সেখান থেকে কিন্তু যাত্রায় পরপর অনেকগুলো বছর হয়ে গেল। তো এই দুটো ফরম্যাটের বা দুটো প্ল্যাটফর্মের যদি একটু তুলনা করতে বলি বা কতটা এনজয় করছেন রাদার যাত্রাটা, তো সেটা যদি একটু বলেন। প্রথমেই বলি টেলিভিশন অবশ্যই খুব ভালো, আমার খুব ভালো লাগে এবং যাত্রাটায় এসে আমি নতুন একটা ইন্ডাস্ট্রি, নতুন একটা মানে নতুনভাবে আরও জেনেছি, বুঝেছি সমস্ত কিছু। এবং প্রচণ্ড কঠিন একটা জায়গা, প্রচণ্ড কঠিনভাবে মানে অভিনয় থেকে শুরু করে গান, নাচ, প্রত্যেকটা জিনিস একসাথে একভাবে প্রত্যেকটা দিন মঞ্চে দর্শকের মন জয় করা, এটা একটা খুব কঠিন জিনিস। মানে যাত্রা সত্যিই খুব কঠিন। মানে আমি থিয়েটারও করেছি, আমি ক্যামেরায়ও করেছি, প্লাস আমি যাত্রায় এসে আমার একটা মানে নতুন অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা খুব ভালো লাগছে। আরও এগিয়ে যেতে চাই এবং নতুনরা আরও আসুক, ইয়াং জেনারেশন আরো মানে বাড়ুক, এটাই আমি চাই। আমি একটু বলতে চাই। হ্যাঁ অবশ্যই দিচ্ছি। নতুন ছেলেমেয়েরা যারা আসছে তাদেরকে একটাই কথা বলবো, পরিশ্রমটা দাও, স্ট্রাগল করো। আমাদের নতুন একজন পেয়ে গেছি, নতুন গত বছর আমার বোন পলাশীর বাগদি ছেলে হিরোইন করেছি তিতলি, ওকে আমি ডেকে নিয়েছি। এই দেখুন সমস্ত কিছু কিন্তু সবাই ইয়াং এবং নতুন যারা আসছে এবং নতুনদেরকে একটাই কথা বলবো যে পরিশ্রমটা করো, সাংঘাতিকভাবে পৃথিবীর সব থেকে কঠিন শিল্প হচ্ছে যাত্রা শিল্প। আমাদেরকে লং জার্নি করে রাত জেগে আমাদেরকে ওই 3 ঘন্টা একই রকম এনার্জি দিয়ে আমাদেরকে করতে হয়। আর বিশেষ করে যারা মুখ্য চরিত্রে থাকে তাদের তো অনেক দায়িত্ব, এত হাজার মানুষ তাদের জন্য অপেক্ষা করে বসে থাকে, ওরা কিন্তু পিছনে আমরা কি করেছি, কতটা জার্নি করেছি, আজকে না খেয়ে আছে, এটা কিন্তু দেখবে না। এই মানসিকতা নিয়ে, যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে এবং যাত্রার মঞ্চটাতে জীবন দিয়ে দেব, এই মানসিকতা দিয়ে নিয়ে যাত্রা করতে হবে। যাত্রা তাহলেই মানুষ 3 ঘন্টা বসিয়ে রাখা দর্শককে এত চারটিখানি কথা নয়। প্যান্ডেলের মানুষগুলো যারা আমাদেরকে দেখতে আসে তারা কিন্তু কেউ আমার আত্মীয় সম্পর্কের মামা বা কাকা
কাকা জ্যাঠা বা আমার কাকার ছেলে নয়, তারাকে অভিনয় করে বসিয়ে রাখতে হবে। তো সেই মানসিকতাটা নিয়ে যাত্রা ইন্ডাস্ট্রিতে ইয়াং ছেলেমেয়েরা আসুক। আরেকটা কথা না বললেই নয়, আমরা এখন দেখেছি মন্ত্রীমশাইও বললেন, প্যান্ডেলে দেখছি ইয়াং ছেলেমেয়েরা ভীষণভাবে যাত্রার প্রতি আকৃষ্ট হয়েছে, তারা যাত্রা দেখতে আসছে। তারা আমাকে ভীষণভাবে মেসেজ করছে, তারা বলছে যে দাদা আমরা যাত্রা কোনদিন জানতাম না, কি জিনিস দেখিনি, কিন্তু আপনার একটা সিন দেখে আমরা পুরো যাত্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, এবার থেকে আমরা ঠিক করছি যাত্রা দেখতে যাব। তো আমি বলবো যে প্রত্যেকেই ওদের খিদেটা যাতে মিটে। একটা যাত্রা শিল্পীর কর্তব্য হচ্ছে আমাকে আগে জানা যে দর্শক ভগবান কি চাইছে, এখন ওদের খিদেটা কিভাবে মেটাবো, ওরাকে কিভাবে বসিয়ে রাখবো, সেইটা দিতে হবে আমাদেরকে। এটা আমার কাছে ভীষণ বড় সবসময় একটা মাথার মধ্যে কাজ করে যে ওদেরকে আমাকে বসিয়ে রাখতে হবে, ওদের খিদেটা যাতে ওরা পায়। আর যুগের সাথে তো তাল মেলাতেই হয় আমাদের, না হলে পিছিয়ে পড়তে হয়। যাত্রার মাধ্যম আগে একটা অন্যরকম ছিল, এখন একটা অন্যরকম। তো যাত্রার ধরন ধারণ যুগের সাথে আমাদেরকে তাল মিলিয়ে 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 চলতে হবে। তাই বলে যাত্রার সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে নয়, সভ্যতা সংস্কৃতিকে সঙ্গে নিয়ে সময়ের সঙ্গে এগিয়ে চলা, এটাই হচ্ছে আমাদের কাজ। এবার মাথায় রাখতে হবে আমাদের অনেক দায়, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য আমাদের। তো আমি নতুন, আমাদের আরেকজন এসে গেছে নতুন, আমার গত বছর বনপলাশির বাগদি ছেলের সঙ্গে কাজ করেছে আমার আরেকজন নায়িকা, দুজন নায়িকা এসে গেছে, তারাকেও কিছু বলার জন্য আমি নিশ্চয়ই মাইকে দেবো। প্রশ্নটা তুমি করে নাও। হ্যাঁ নিশ্চয়ই। এবছর আপনি কোন দলে আছেন এবং আপনার পালার নাম কি? এবছর আমি মাল্টি প্রোডাকশনে আছি। প্রেমজিৎ, হ্যাঁ প্রেমজিৎ আমার যে হিরো, আর আমি আছি স্বপ্নে দেখা রাজপুত্তর। আপনি একটু যদি বলেন এবছর কোন দলে আছে? আমি প্রভাস অপেরায় আছি। প্রভাস অপেরায় আর রাজবেশে ভিখারি সম্রাট। আপনি কোন চরিত্রে অভিনয় করছেন? আমি হিরোইনের চরিত্রে অভিনয় করছি। আমরা সবসময় তো নায়ক নায়িকাকে তো গল্পে দেখি, তাদের একটা মানুষকে বসিয়ে রাখা তাদের যেমন দায়িত্ব, তার সঙ্গে সহ অভিনেতা যারা তাদেরও সমান দায়িত্ব পরিশ্রম করে সেই জায়গাটাকে ধরে রাখা। কিন্তু এই যে ভিলেন চরিত্রে যারা অভিনয় করেন, দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বা সারাক্ষণ হিরো হিরোইনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, আনন্দের মধ্যে মজাদার মুহূর্ত কাটছে, কিন্তু মঞ্চে উঠেই আমাকে একটা ভিলেন চরিত্রে সেই মানুষটাকেই মারতে হচ্ছে। কোথাও তো একটা মাইন্ড মেকআপ বা তার একটা অন্য ধরনের একটা সাইকোলজিক্যাল একটা প্রিপারেশন, অ্যাক্টার্স প্রিপারেশন সেটা তো লাগেই। তো সেই জায়গাটা কিভাবে সেই মাইন্ড মেকআপটা আপনি ফুলফিল করেন, এটা আপনার কাছে আমার খুব নির্দিষ্ট প্রশ্ন। প্রথম কথা হচ্ছে অভিনয়। আমি যে অভিনেতা, অভিনয়টাকে আমি যে সত্তা, সেই সত্তা থেকে বেরিয়ে গিয়ে আমাকে স্টেজে অভিনয় করতে হবে সেই ক্যারেক্টারের জন্য। এবার সেই ক্যারেক্টারটা যদি আমি সঞ্জুদা আমার বন্ধু, প্রিয়াংশী আমার বন্ধু, সেই সম্পর্কটা আমার গাড়ি অবধি, আমি মেকআপটা নেওয়ার পর থেকে আমি সেই ক্যারেক্টারে ঢুকে যাই যে ক্যারেক্টারটা আমি ভিলেনে অভিনয় করছি। ওই ক্যারেক্টারটাতে যতক্ষণ না আপনারা ঢুকতে পারবেন ততক্ষণ মানে মনে হবে যে ও আমার বন্ধু, ওরা আমি কোনো ক্ষতি করতে পারবো না, ওরা আমি সাপোর্টের কথা বলবো। কিন্তু ক্যারেক্টারে যতক্ষণ ঢুকতে পারবেন, অভিনয় নিজেকে ছেড়ে যতক্ষণ বেরোতে পারবেন, ততক্ষণেই ওই ক্যারেক্টারটাই ঢুকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সঞ্জু এবং তোমার এন্টায়ার টিমকে অসংখ্য ধন্যবাদ। হাতিয়ে শো করো, প্রচুর প্রচুর শো হোক। হ্যাঁ ইচ্ছে করছে নিশ্চয়ই। যেহেতু আমরা তো গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছি, অনেক রকম অভিজ্ঞতা আমাদের হয়, অনেক রকম মানুষের সাথে কথা বলতে হয়। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি, দর্শক আসনে বসে থাকা কোনো দর্শক বন্ধুর যদি মনে হয় মঞ্চে কোনো শিল্পীর অভিনয় দেখে যে আমি অভিনয় দেখছি, তার মানে ওটা আর্টিফিশিয়াল হচ্ছে। আর দর্শক আসনে বসে থাকা কোনো দর্শক বন্ধু যদি মনে হয় মঞ্চে কোনো শিল্পীর অভিনয় দেখে যে আমি রিয়েল কিছু দেখছি, আমি বাস্তব কিছু দেখছি, আমার এখানে আঘাত করছে, আমিও কেঁদে ফেলছি, তার মানে শিল্পীরা ঠিকঠাক কাজ করছে। তো দর্শকের কাছে গ্রহণযোগ্য হতে হবে, এটা প্রত্যেকটা শিল্পীর মাথার মধ্যে থাকতে হবে যে আমাকে আমার অভিনয়টা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেতে হবে, গ্রহণযোগ্য যাতে হয়, এটা মাথায় রেখে আমাকে অভিনয়টা করতে হবে। আমি ছোট থেকেই খুব মনে হয়েছিল যে আমি সত্যি অভিনয়টাকে ঘৃণা করি, ওই মঞ্চে উঠলে আর্টিফিশিয়াল ব্যাপারগুলো হয়, এটা আমার ভালো না। তোমাকে ন্যাচারাল, তোমাকে বাস্তবতাটা থাকতে হবে, তোমার দর্শকের কাছে গ্রহণযোগ্য হতে হবে। হ্যাঁ, ওদের যাতে মনে না হয় যে আমি অভিনয় দেখছি, এটা যাতে মনে না হয় আমি রিয়েল কিছু দেখছি, আমি বাস্তব কিছু দেখছি, এই গ্রহণযোগ্যতা হতে হবে, যাতে গ্রহণযোগ্য যাতে ওরা আমাদের অভিনয়টা হয় ওদের কাছে, দর্শক ভগবানের কাছে। তো আমি নতুনকে একটাই কথা বলবো, দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাও, এটা সবসময় যেন টার্গেটটা থাকে। দর্শকের এখানে যেন একটু আঘাত হয়, এখানে যেন একটু ঠাঁই করে নিতে পারি, এটা যেন টার্গেটটা থাকে সবসময়। সবাইকে একটাই কথা বলো, তোমাদের ডাকে সাড়া দিতে এসেছি এই গান শোনাতে,
যে গানের হৃদয়ে নাম লেখা যায়, বলো বন্ধু হওয়া যায়, বলো বন্ধু হওয়া যায়, বলো বন্ধু হওয়া যায়। জয় যাত্রার জয়। সবার পাশে থাকবেন, যাত্রার পাশে থাকবেন, যাত্রাকে এগিয়ে নিয়ে চলুন। আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দের মতো পালা আপনাদেরকে উপহার দেয়। থ্যাংক ইউ সো মাচ। শুভ রথযাত্রা। থ্যাংক ইউ।